আচ্ছা, ডিসপ্লেতে কি কিছু দেখা যাচ্ছে? জি স্যার। জি দেখা যাচ্ছে। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। অ্যালগরিদম। তো আমরা হচ্ছে আমাদের যে কোর্স আমরা পড়াশোনা করতেছি তাতে ২টা সেমিস্টার আছে। তো ১ম সেমিস্টারে যে কয়টা সাবজেক্ট তার মধ্যে আমরা অলরেডি ৩টা সাবজেক্ট শেষ করছি আর ২টা বাকি আছে। অর্থাৎ ৫টার মধ্যে ৩টা শেষ হইছে। তো এর মধ্যে ২টা সাবজেক্ট আমাদের ক্লাস টেস্ট দেওয়া হইছে। সবাই দেন নাই। কিছু সংখ্যক স্টুডেন্ট দিছে। আর সামনের এই যে ২ তারিখে হচ্ছে আপনাদের পাইথনের উপর ক্লাস টেস্ট আছে। তো যাই হোক আপনারা এর মধ্যে মোটামুটি যারা সিরিয়াস আছেন বা রেজাল্ট নিয়ে চিন্তা করেন তারা ক্লাস টেস্টে উপস্থিত হবেন। বাকিরা কি করবেন আসলে তারা যে কোন জগতে থাকে বা কি চিন্তা করে আল্লাহই জানে। একটা কোর্সে ভর্তি হয়ে ক্লাস তো করাই হয় না প্লাস ক্লাস টেস্টও দেন না। তাহলে কিভাবে আশা করেন যে এখান থেকে একটা সার্টিফিকেট আসবে? তো যাই হোক আমরা হচ্ছে আজকে নতুন একটা সাবজেক্ট শুরু করব। সাবজেক্টের নাম হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। সাবজেক্ট কোড হচ্ছে এই যে এটা। তো এর মধ্যে আমরা অ্যালগরিদম যে পার্টটা এই অ্যালগরিদম আমরা নাম শুনছি না? পরিচিত না এই অ্যালগরিদম? জি নাম শুনেছি। নাম শুনছি আমরা করছি না অলরেডি অ্যালগরিদম পাইথনে? জি স্যার পড়া হয়েছে তো এর আগে। অর্থাৎ আমরা প্রোগ্রাম শুরু করার আগে অর্থাৎ প্রোগ্রাম আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম শুরু করেন না কেন তার আগে প্রথম স্টেপ হচ্ছে গিয়ে অ্যালগরিদম অর্থাৎ ফ্লো চার্ট অ্যালগরিদম এগুলা ডেভেলপ করা। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে অ্যালগরিদম পার্ট যেহেতু আমাদের একটা আইডিয়া আছে ওই প্রায় সেম টাইপের জিনিস একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো ডেটা স্ট্রাকচার কি এটা হচ্ছে গিয়ে আমাদের আপাতত জানার বিষয়। তো আমাদের এই সাবজেক্টে টোটাল 10টা অধ্যায় আছে। তো আমরা প্রথম অধ্যায় আজকে শেষ করার চেষ্টা করব ডেটা স্ট্রাকচার সম্পর্কে। মূলত এই ডেটা স্ট্রাকচার অধ্যায় আমরা যেটা আজকে পড়ব প্রথম যে অধ্যায় এটা হচ্ছে থিওরি বেসড। অর্থাৎ এখানে আমাদের কিছু জিনিস মুখস্থ টাইপেরই করতে হবে এবং জানতে হবে যে এই জিনিসগুলা বা এই টার্মগুলা ডেটাবেজের সরি ডেটা স্ট্রাকচারের আছে। ঠিক আছে? এবং আজকে যে টপিকগুলা সম্পর্কে অর্থাৎ এই অধ্যায়ে যেগুলা আমরা দেখব বা পড়বো এইগুলা নিয়েই ডিটেলসে হচ্ছে পরবর্তীতে আমরা অর্থাৎ পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তো যাই হোক আমরা শুরু করি। তো শুরুতে হচ্ছে গিয়ে এই ডেটা স্ট্রাকচার আমাদের কি কাজে লাগে বা আমরা কি জন্য এই সাবজেক্টটা পড়ব। তো এটা যদি বলতে যাই তো বর্তমান যুগ তো হচ্ছে গিয়ে তথ্য ও প্রযুক্তির যুগ। এখানে ডেটা এবং ইনফরমেশন যার যত বেশি সে তত বেশি পাওয়ারফুল। এটা হচ্ছে আপনি যুদ্ধক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রেই এআই যুগে এসে এই সিস্টেম হয়ে গেছে। এখন মানুষ আপনার হাতি ঘোড়ায় চেপে তরোয়ারি নিয়ে যুদ্ধ করে না। যুদ্ধ শুধু আপনার বোম, মিসাইল তারপরে আপনার আদার্স এই টাইপের যুদ্ধও না, আরো যুদ্ধ চলে। সেগুলো হচ্ছে তথ্য ইনফরমেশনের যেগুলো আপনারা হচ্ছে এই যে অ্যাবস্টেইন ফাইল না কি যেন একটা মাঝে হচ্ছে গিয়ে ভাইরাল হইলো। তো এটা তো একটা ব্যক্তির আর কি তথ্য বা ওই ব্যক্তি রিলেটেড আরো কোনো কিছু অর্থাৎ ওই ব্যক্তির সাথে যুক্ত কারা কারা আছে এই নিয়ে খুবই একটা তোলপাড় সৃষ্টি হইলো। তো সেই ক্ষেত্রে তথ্য তো প্রতিদিন যত যাবে তথ্য তত বাড়বে। তো আমাদের যে মেন ব্যাপারটা হয় যে আমাদের কথার কথা আমাদের যে এই যে ডিভাইস আমরা ব্যবহার করি হয় ফোন বা ল্যাপটপ হোক এর তো একটা মেমোরি আছে। যেমন আমার কথার কথা ফোনের স্টোরেজ হচ্ছে 512 জিবি। তো 512 জিবি ডাটা স্টোরেজ আছে। তো আমি যদি এটা কন্টিনিউয়াসলি আমার ফোনে কথার কথা আমি ছবি তুলতে থাকি, ভিডিও করি, কোনো কিছু যদি ডিলিট না করি এক সময় না এক সময় আমার এই 512 জিবি ডাটা মানে স্টোরেজ ফুল হয়ে যাবে। তাহলে আমার এখানে সলিউশনটা কি? আমি যদি এখানে আমার ছবি তোলার ক্ষেত্রে যদি আমি পিকচার কোয়ালিটি কিছু কমায় নিই, ভিডিও কোয়ালিটি কিছু কমাই
বা দেখা গেল 4K ভিডিওর জায়গায় আমি 1080p ভিডিও আমার ফোনে রাখি। তো সেক্ষেত্রে আমার মানে আমি যতটা আগে আমার ফোনে ডাটা আটতো তার থেকে বেশি ডাটা আমি রাখতে পারতেছি। ব্যাপারটা তো এরকম। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমি যে মানে একটা প্রোগ্রাম, আমরা তো একদম ছোট ছোট বেসিক লেভেলের প্রোগ্রাম করছি। তো এই প্রোগ্রাম করতেও আমার তো মেমোরি বা স্টোরেজের দরকার। কথার কথা, আহ, আগের যুগের যে ফোনগুলা ছিল সেই ফোনগুলা তো আপনার স্টোরেজ কম ছিল না। আগে 16 জিবি, 32 জিবি, 8 জিবির স্টোরেজ ফোন আপনারা দেখছেন না, অ্যান্ড্রয়েড ফোন। এখন কি এই যুগ আছে 8 জিবি স্টোরেজের ফোন? তো এখন হ্যাং হয়ে বসে থাকবে, চলবেই না। তো এই যে প্রবলেমটা, আমরা যে ডেটা আমাদের প্রতিনিয়ত যে বাড়তেছে, এবং আমরা যে প্রোগ্রামিংটা করব, এই প্রোগ্রামিং, কথার কথা যে আমরা বড় লেভেলের কোনো একটা প্রজেক্টে কাজ করব, তার জন্য আমার কম স্টোরেজ খাবে এরকম একটা প্রোগ্রাম তৈরি করা দরকার। যেমন কথার কথা, আহ, এখন আগের যুগের যে ফোনে আমরা গেমস খেলতাম, ওই গেমসগুলোর স্টোরেজ কিন্তু দেখবেন 2 MB, 3 MB, ঊর্ধ্বে 10, 15, 20 MBর ফাইল ছিল। কিন্তু এখন এক একটা গেম যেগুলা আপনারা ওই যে অফলাইন, কিন্তু বড় বা অনলাইন গেমও দেখবেন যে স্টোরেজ দিন শেষে আপনার 2-3 জিবি বা 4 জিবি, 5 জিবি হয়ে গেছে। নর্মাল ফেসবুকের কথাই চিন্তা করেন, যে ফেসবুকের স্টোরেজ দেখবেন যে আপনারা 2-3 জিবি এরকম ইউজ হয়ে আছে, মেসেঞ্জার, ফেসবুক সব মিলায়। তো সেই ক্ষেত্রে আমরা যে প্রোগ্রামগুলো লিখবো, এই প্রোগ্রামে শুধু আমাদের অ্যালগোরিদমের কথাই চিন্তা করলে হবে না। অর্থাৎ আমি যদি একটা প্রোগ্রাম তৈরি করতে চাই, তাহলে শুধুমাত্র আমার অ্যালগোরিদম নিয়ে ভাবলেই হবে না। আমাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই প্রোগ্রামটা যেন কম জায়গা নেয়। ঠিক আছে? অর্থাৎ কম জায়গায় আমি যেন বেশি প্রোগ্রামের কোড আমি করতে পারি। তো এই যে ডেটা আমি কিভাবে রাখবো, কোন স্ট্রাকচার হবে, এটাই মূলত এই ডেটা স্ট্রাকচারের মেন থিম। ঠিক আছে? তো এখানে আমরা বেশ কয়েকটা জিনিস আমরা পড়বো। এর মধ্যে স্ট্যাক আছে, কিউই আছে, অ্যারে আছে। তো দেখবো আস্তে আস্তে যে কি অবস্থা। তো এখানে ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা দেওয়া আছে, এখানে আসলে কোনো মাপ নাই, এটা পড়তেই হবে। আর এই যে ডেটাম থেকে ডাটা শব্দের উৎপত্তি, ডেটাম হচ্ছে গিয়ে সিঙ্গুলার ফর্ম, আর এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তো এখানে হচ্ছে ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা যেটা আছে এটা পড়ে ফেলতে হবে, বইয়ের যে সংজ্ঞা। ঠিক আছে? আহ, ও আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে ডেটা আর ইনফরমেশন, এটা কি এই সংজ্ঞাটা কি আমরা জানি? আমার যতদূর মনে পড়ে যে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালে ডেটা এবং ইনফরমেশনের সংজ্ঞা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম। মনে আছে কারো? ডেটা আর ইনফরমেশন। জি স্যার, মনে আছে। ঠিক আছে, তাহলে আমরা ডেটা ইনফরমেশন সম্পর্কে আমরা মোটামুটি জানি। শর্টকাটে বলতে গেলে আহ, যে ডেটা ব্যবহার করে আমরা ইনফরমেশন পাই, অর্থাৎ প্রসেসকৃত বা হচ্ছে অর্থবোধক ডেটাকে ইনফরমেশন বলে। আর ডেটা হচ্ছে যেটা ক্ষুদ্র ইনফরমেশনের ক্ষুদ্র অংশ, যেটা দেখে আমরা কোনো একটা ডিসিশনে পৌঁছাইতে পারি না, ওইটা হচ্ছে ডেটা। তো এখানে হচ্ছে ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা দেওয়া আছে, এখান থেকে পড়তে হবে কয়টা অংশ নিয়ে করা যায়। এটা লাগবে না, একবার জাস্ট একটু দেখতে হবে যে কি কি আছে একটা জানার জন্য। ঠিক আছে? তাহলে আমাদের সংজ্ঞা যেগুলো আছে, প্রথমে বলি যে আমরা যে প্রথম যে অধ্যায়টা পড়তেছি এটা থিওরি বেস। এখানে সংজ্ঞা মুখস্থ করতে হয়, কি কি আছে এগুলো জানতে হয়। পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বা এই টার্মগুলাই প্রোগ্রামে আমরা কিভাবে ব্যবহার করব এ সম্পর্কে পরবর্তী অধ্যায়গুলোতে দেখতে পারবো। তো এখানে ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, কারেক্টনেস যেটা আছে, কারেক্টনেস বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ সঠিক যেটা হবে। আহ, ঠিক আছে? অর্থাৎ আমি যে কাজটা করতেছি, ডেটা নিয়ে কাজ, ডেটা স্ট্রাকচারের যে কাজ, ওটা মানে সঠিক যে ব্যাপারটা থাকে ওইটাই করে। এরপরে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা এরকম যে আমি একটা প্রোগ্রাম রান করতেছি, সেই প্রোগ্রামটা রান করতে দেখা গেল আমার সারাদিন লাগতেছে, তাহলে তো ব্যাপারটা আসলে সুবিধাজনক হলো না বা ইউজার ফ্রেন্ডলি হলো না। তো আমি যে প্রোগ্রামটা তৈরি করলাম এটা কত দ্রুত সময়ে আমার আউটপুট বের করে দিবে, এটাই মূলত হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এরপরে স্পেস কমপ্লেক্সিটি যে ব্যাপারটা, এটা হচ্ছে
আমরা এত সময় যেটা বললাম যে আমাদের স্টোরেজ সংকট বা আমাদের একটা প্রোগ্রাম যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমরা চাবো যে ওটা কত কম জায়গার মধ্যে আমরা এটা মানে তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে মূলত স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু যথাসময়ে, যেহেতু টাইম আমাদের ৯টা ৩০, আপনারা অনেকেই ৬-৭ মিনিট ১০ মিনিট পরে, আবার অনেকে আবার ৩০-৪০ মিনিট পরেও জয়েন করেন। ব্যাপারটা আসলে কেমনই? একটু সময় মতো সবাইকে আসলে জয়েন করলে আমার ক্লাসটা ৯টা ৩০ থেকে বা ৩২-৩৩-এর মধ্যে আমি শুরু করতে পারি। আচ্ছা, এরপরে ডেটা স্ট্রাকচারের যে প্রয়োজনীয়তা, আমরা যে ডেটা স্ট্রাকচার মানে ডাটাকে আমরা সাজায় গুছায় কি জন্য রাখবো, এর কারণ কি? কথার কথা আপনি চিন্তা করেন, আপনার বইয়ের টেবিলেই যদি বই সুন্দর করে গোছায় না রাখেন, তাহলে আপনার অল্প সংখ্যক বইয়ের মধ্যে থেকেও সেই বইটা খুঁজতে কিন্তু আপনার সময় লাগবে। যেমন দেখবেন ওষুধ ফার্মেসিতে, ওখানে কিন্তু ওরা ওদের সুবিধা মতো একটা নির্দিষ্ট নিয়ম মেনে বা কোনো একটা ইসেতে ওরা রাখে, যাতে সহজেই একটা প্রেসক্রিপশন নিয়ে যে গেলে পারে দেখবেন যে অল্প সময়ের মধ্যে ওরা খুঁজে দিয়েছে অতগুলা ওষুধের মধ্যে। তো তাহলে আমার যেহেতু ডেটা হিউজ লেভেলের ডেটা থাকবে, তো সেই ক্ষেত্রে আমার ডেটা সার্চ দিয়ে বের করতে হবে। তাহলে আমার ডাটা স্ট্রাকচারলি আমি যদি রাখতে পারি, তাহলে ডেটা সার্চের ক্ষেত্রে আমি সুবিধা পাবো। এরপর প্রসেস স্পিড। কথার কথা যে আমি যে ডেটাকে প্রসেস করি তো আমরা ইনফরমেশন পাই। অর্থাৎ আমরা যে প্রোগ্রাম নিয়ে কাজ করলাম, আপনারা দেখলেন যে ইউজারের কাছ থেকে আমি কিন্তু ইনপুট নিছি। তো সেক্ষেত্রে আমি ইনপুট নিয়ে আমার প্রোগ্রামটা কত স্পিডে আর কি কাজ করবে, অর্থাৎ প্রসেস করে আমি দিতে পারি আউটপুট, এটা আর কি ডেটা স্ট্রাকচার, এই জন্য ডেটা স্ট্রাকচার আর কি প্রয়োজন। তো এই টাইপের কিছু ইগুলা আছে, এগুলো দেখবেন মাল্টিপল রিকোয়েস্ট, এই যে হাজার হাজার ব্যবহারকারী থাকলে পারে কি হয়, যেগুলো আমরা ওয়েব ব্রাউজার, বিশেষ করে আপনারা পরিচিত হবেন, আপনাদের পরিচিত, সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট যে সময় আমরা দেখি যেদিন পাবলিশ হয়, ফার্স্ট আওয়ারে কিন্তু দেখবেন যে ওই ওয়েবসাইট আর ঢোকাই যায় না। তো এই ব্যাপারগুলোর জন্য আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রয়োজন। আচ্ছা, যতটুকুই বললাম, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে স্ট্যান্ডার্ড ডাটার প্রকারভেদ, অর্থাৎ ডেটা টাইপস যেটা, এখানে স্বভাবতই দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আলফাবেটিক আর একটা হচ্ছে নিউমেরিক, আর একটা আছে আলফা নিউমেরিক। তো যাই হোক, এখানে দুইটা আছে, আমরা দুইটাই দেখবো। আলফাবেটিক ডাটা বলতে কি, যেগুলা আপনার হচ্ছে গিয়ে এই যে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, আর ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, এগুলাই মূলত অ্যালফাবেটিক। তো এর মধ্যে এখানে দেখেন এই যে হ্যাশ, ওয়ান আর এন্ড যেটা আছে, এইটা ভুল আছে। এই তিনটা হচ্ছে অ্যালফাবেটিক ডাটা না। ঠিক আছে? তো এই তিনটা হবে না, এখানে প্রিন্ট মিস্টেক বা কিছু একটা ভুল হয়েছে। তো এরপরে হচ্ছে নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা খুব সহজে বুঝতেছি যে আমরা হচ্ছে গিয়ে ওই যে এখানে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা, অর্থাৎ সংখ্যা যেগুলো। এরপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ডেটা আর একটা হচ্ছে চলক ডেটা। কনস্ট্যান্ট ডেটা সম্পর্কে আমাদের কি কোনো ধারণা আছে, কোনগুলা কনস্ট্যান্ট হইতে পারে? আমরা কি কনস্ট্যান্ট নিয়ে আগে কোনো সময় কাজ করছি? আমরা না স্যার, এটা কনস্ট্যান্ট মানে তো আমরা ধ্রুবক হিসাবে জানি, যেটা পরিবর্তনশীল নয়। হ্যাঁ, পরিবর্তনশীল নাই। আমরা হচ্ছে গিয়ে এই টাইপের কিছু প্রোগ্রাম করছিলাম না, যে পাই আর স্কয়ার টাইপের দিয়ে, অর্থাৎ ওই যে কিছু অঙ্ক করলাম, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্ক তো না, প্রোগ্রাম বা এই টাইপের কোনো কিছু আমরা করি না, পাই আর স্কয়ার। এই যে বৃত্তের পরিধি, হ্যাঁ, বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল। পরিধি, ক্ষেত্রফল। যদি আমার প্রোগ্রামটা এরকম, আমরা ত্রিভুজ নিয়ে কাজ করছি, যদি আমার প্রোগ্রামটা এরকম থাকতো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা প্রোগ্রাম লেখো বা অ্যালগরিদম বানাও, তো সেক্ষেত্রে তো আমার পাই আর স্কয়ার ব্যবহার করা লাগতো। পায়ের মান তো হচ্ছে 3.1416, এটা তো অপরিবর্তনীয়, এটা কনস্ট্যান্ট, অর্থাৎ যে মান কখনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডাটা। যেমন এই যে পায়ের 22/7, এটা ইকুয়াল টু 3.1416, এই যে ই যেটা, এটা
এটা হচ্ছে কনস্ট্যান্ট ডাটা। জি স্যার, এটা হলো বৃত্তের ব্যাস আর পরিধির অনুপাত। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে শুধু এইটাই না, এই যে এখানে 60, 18, 35 এটা কি জন্য দিলাম? কথার কথা যে আমার একটা প্রোগ্রাম আমি তৈরি করলাম, ওইখানে আমার এমন একটা ডাটা দরকার, সেটা হচ্ছে গিয়ে দেখা গেল আমি কোনো একটা বিল্ডিং এর কাজ করতেছি, বিল্ডিং এর প্রতিটা রুমের সাইজ আমি এক করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি দৈর্ঘ্য প্রস্থ একটা কনস্ট্যান্ট আকারে আমি রেখে নিয়ে ওইটা নিয়ে আমি কাজ করতে পারি। সেক্ষেত্রে আমার রুম যত আমি চাই সেটা আমি কনস্ট্যান্ট করে রাখতে পারি। ঠিক আছে? এমন না যে 22/7 ই শুধু কনস্ট্যান্ট হবে, এরকম না। আমার প্রয়োজন অনুসারে আমি কনস্ট্যান্ট ডাটা তৈরি করতে পারি। অর্থাৎ ওই ডাটাটা আমি আর পরিবর্তন করতে পারবো না, ব্যাপারটা এরকম। আর চলক ডাটা কোনটা? আমরা এই যে এতদিন যে প্রোগ্রামগুলা করছি ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবলের মান তো আমরা পরিবর্তন করতে পারি, তাই না? আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম যে 2টি সংখ্যা যোগফল। তো 2টি সংখ্যা তো আমি আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে নিতে পারি। তো এইটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল ডাটা। তো এইটা আবার হচ্ছে গিয়ে আপনার ওই যে চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, এটা একটু দেখবেন যে কি কি আছে, বেসিক কি আছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সর্বোচ্চ এই যে এই দুইটা দেখতে পারেন। আর এই যে ভয়েড। তো আমরা এখন আসি যে আমরা যে যে কথাগুলো বললাম যে আমার একটা প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে মেমোরিতে কত জায়গা কম নেওয়া যায়। ঠিক আছে? এটা আমরা আর একটু ক্লিয়ার হব এই পড়ার মধ্যে। যেমন ইন্টিজার ডাটা টাইপ আমরা চিনি না, আমাদের কি পরিচিত ইন্টিজার ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করছি না? আমরা কিন্তু জি যতগুলো প্রোগ্রাম করছি সব ম্যাক্সিমাম কিন্তু আমরা ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি। তাহলে ইন্টিজার টাইপের ডাটা তো আমি চিনি কোনগুলা, পূর্ণ সংখ্যা যেগুলা। এখন দেখেন এখানে একটা কথা বলা আছে, ইন্টিজার ডাটা টাইপ কম্পিউটারের মেমোরিতে 2 বাইট জায়গা নেয়। ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে এরপর ফ্লোট ডাটা টাইপ কোনগুলো, যেগুলো দশমিক, এটা দেখেন মেমোরিতে 4 বাইট জায়গা নেয়। তারপর ডাবল যেগুলা, যেগুলা হচ্ছে গিয়ে এই যে ফ্লোটিরই যেগুলো, এগুলো দেখেন এই যে 10.01 অল্প ডিজিট দশমিকের পরে। কিন্তু এই যে পায়ের মান যেটা 3.1416, এটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। যেগুলা বেশি আমার দশমিকের পরে বেশি দরকার হয় সেগুলা হচ্ছে গিয়ে এই যে ডবল টাইপের ডাটা। এটা দেখেন মেমোরিতে আবার 8 বাইট জায়গা দখল নিচ্ছে। এখন কথার কথা, আমার ফ্লোট টাইপের ডাটা দরকার। অর্থাৎ আমি এই যে দশমিকের পরে কম শূন্য ব্যবহার মানে কম ডিজিট আমি ব্যবহার করতে চাচ্ছি। আবার ডাবলেও কিন্তু আমি দশমিক নিয়ে কাজ করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমার ফ্লোট এই ডাটা টাইপ ব্যবহার করা ভালো নাকি ডাবল ব্যবহার করা ভালো, কোনটা? স্বভাবতই তো আমি দেখতেছি যে ফ্লোট হচ্ছে গিয়ে 8 বাইট নিচ্ছে, 4 বাইট নিচ্ছে, আর হচ্ছে ডাবল 8 বাইট নিচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই আমার প্রোগ্রামিং এর যদি আমি বেসিক নিয়ম মেনে চলি ডেটা স্ট্রাকচারের বা প্রোগ্রাম, তাহলে আমি এই ফ্লোট টাইপের ডাটাই নিব, কারণ আমার দরকার নাই তো ডাবল। তাহলে আমি মেমোরিতে বেশি জায়গা আমি কি জন্য নিব, এটা তো আমার দরকার না। ঠিক আছে? তাহলে পরে মোটামুটি আমরা এই যে সাবজেক্টটা পড়বো এবং যে অধ্যায়টা পড়তেছি, এটা দেখে আমি বুঝতে পারতেছি যে ডাটা নিয়ে আমি কাজ করতেছি। দেখতে মনে হচ্ছে যে এই যে মাত্র 2 বাইট বা 4 বাইট নিচ্ছে, কিন্তু এটা আপনি যখন হিউজ লেভেলের ডাটা নিয়ে কাজ করবেন তখন এই 2 বাইট 4 বাইটই অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার প্রয়োজন অনুসারে আমি ব্যবহার করব। ইন্টিজার যদি লাগে তাহলে তো আমার ইন্টিজার ব্যবহার করতেই হবে, ও তো 2 বাইট নিয়ে কাজ করবে। সেক্ষেত্রে ফ্লোটের ক্ষেত্রে আমি ডবল নিব না, কারণ আমার ডবলের জায়গা বেশি নিচ্ছে। তো আমার প্রোগ্রামের জায়গাটা কমানোর জন্য আমি হচ্ছে গিয়ে ফ্লোটিং যে ডাটা টাইপ আছে ওইটা আমি নিচ্ছি। এরপরে ক্যারেক্টার, যেটা ক্যারেক্টার দেখেন 1 বাইট নিচ্ছে। ক্যারেক্টার তো বুঝি, যেমন হচ্ছে আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু একটা নাম লিখতেছিলাম, ওইটা স্ট্রিং বলতেছিলাম ওইগুলো। তো এরপরের যেটা হচ্ছে গিয়ে ডাটা টাইপ নিয়ে আলোচনা করছে, এটা হচ্ছে কি অ্যারে। অ্যারে কি আমরা পরিচিত? অ্যারে কি নাম শুনছেন আপনারা এই পর্যন্ত? কেউ কি বলতে পারবেন অ্যারে কি? না স্যার, এর আগে তো শোনা হয়নি। অ্যারে শোনেন নাই? হাসান আলী বলতেছিলেন এত সময়। জি স্যার। আপনি কি সব ক্লাস করছেন? স্যার মাঝে দুইটা ক্লাস করা হয়নি আর কি। স্যার প্রোগ্রামিং যখন করা হয় তখন বলছিলেন যে সি তে আর এর বিষয়টা কাজ করে, এরকম বিষয়টা মনে আছে অবশ্য।
কেন লিস্ট পাইথনের লিস্ট যখন করালাম তখন বললাম না লিস্ট আর হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং এর অ্যারে এক জিনিস। অ্যারে, হ্যাঁ, তো এই যে মানে এইভাবে বোঝানো হয়েছে সেটা বলছে আর কি, মানে অ্যারের কাজটা যা লিস্টের কাজও তাই, সি প্রোগ্রামে অ্যারে আর পাইথনে আছে লিস্ট। হ্যাঁ, তো এইটুকুই শুনতে যাচ্ছিলাম, বেশি কিছু তো আর শুনতে চাই না। তো না মিশালে জিনিসটা আর কি কেমন হয়ে যায়। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে কিন্তু আপনারা ক্লাস যারা করেন নাই, কথার কথা যে হচ্ছে আমাদের হাসান আলী ভাই 2টা ক্লাস করে নাই, তো সে তাহলে ভিডিও ক্লাস তো দেখে নেওয়া উচিত ছিল, বা দেখলেও কতটুকু আমরা সফল, কতটুকু মন দিয়ে আমরা দেখছি। তো আপনারা যারা ক্লাসে দেরি করে জয়েন করেন বা রেগুলার না, আমার মনে হয় যে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য উপকার, ঠিক আছে? ভিডিও দেখার থেকে সরাসরি ক্লাসে উপস্থিত হলে বেশি ভালো হয়। পরবর্তী ভিডিও দেখায় মানে অনেকে আছে যে আগ্রহ প্রকাশ করে না, ক্লাসে যোগদান করলে ভালো হয়। সে তো অবশ্যই, আমার তো মানে আমি রেকর্ড কি জন্য করব বলেন, রেকর্ড করা ঝামেলা না, বা ভিডিও আপলোড দেওয়া, আপনারা যে ক্লাসে যারা আসেন না তাদের জন্য হচ্ছে কি রেকর্ড, ঠিক আছে? এই যদি কথার কথা একটা ভিডিও বা 2টা ক্লাস যদি আপনি আপলোড না দেন, দেখবেন যে গ্রুপের মধ্যে শুরু হয়ে গেছে যে ক্লাস কই নাই। আমরাও এই কাজ করছি, কিন্তু আপলোড দেওয়ার পরে আর ওইটা দেখার পর আগ্রহ থাকে না, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অ্যারে অর্থাৎ লিস্ট সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছিলাম। এই অ্যারের ব্যাপারটা কি একই টাইপের যায়, মানে থাকবে। এখানে হচ্ছে গিয়ে ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করতাম, কথার কথা এখানে এই অ্যারেটা দেখতে এইরকম হয়, মানে ম্যাক্সিমাম বইয়ে এরকম চিত্র আঁকানো আছে, সেটা এই রকমের মধ্যে ডাটা থাকবে। কথার কথা এখানে 5 7 6 9 এরকম। তো এটা আবার ইন্ডেক্স দেওয়া থাকে, অর্থাৎ এটা আবার অ্যাড্রেস করা হয়। অর্থাৎ আমি যদি বলি যে এখানে টোটাল এই অ্যারের লেন্থ কত, তাহলে এই অ্যারের লেন্থ হচ্ছে 4, লিস্টে আমরা এটা অলরেডি করছি। এবং যদি বলি যে 9 এর পজিশন কত, তাহলে বলতে হবে 3 নাম্বার পজিশনে বা 3 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে গিয়ে আছে 9টা। এক্ষেত্রে খোঁজার ক্ষেত্রেও সহজ, ইসের ক্ষেত্রেও। কিন্তু অ্যারের যে ব্যাপারটা একই টাইপের হচ্ছে আপনার ডাটা থাকবে। অর্থাৎ দেখেন এখানে সব ইন্টিজার টাইপের আমি ডাটা নিছি, এখানে আমি ক্যারেক্টার দিতে পারবো না, স্ট্রিং দিতে পারবো না। একটা আপনি ইন্টিজার দিলেন, এরপরে আপনি ক্যারেক্টার দিবেন, এরকম হবে না। ইন্টিজার দিয়েছেন, ইন্টিজার টাইপের ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, এরকম। পয়েন্টারের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি সি প্রোগ্রামে এক ধরনের বিশেষ ভেরিয়েবল আছে যা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস জমা রাখে। আপাতত পয়েন্টারের এইটুকু জানেন, আমরা নেক্সটে উদাহরণে পরে একটু পরেই আছে, পয়েন্টারটা একটু ডিটেলসে দেখব। তো এর হচ্ছে কি ডিক্লারেশন করতে হয় এরকম, পয়েন্টার আমাদের একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা বলতেছিলাম এই যে দেখেন এইখানে এটা হচ্ছে কি স্ট্রাকচার পয়েন্টারের, এখানে দেখেন সংজ্ঞায় বলতেছে যে এক ধরনের বিশেষ ভেরিয়েবল রয়েছে যা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস জমা রাখে। আচ্ছা, এখন আসেন দেখেন এখানে হচ্ছে গিয়ে স্ট্রাকচার নেম যেটার কথা বলছে, এই নেমের মধ্যে আমি হচ্ছে গিয়ে নাম্বার টাইপের আমি হচ্ছে গিয়ে ডাটা রাখতেছি, অর্থাৎ এখানে একটার মধ্যে আর একটা টাইপের ডাটা রাখতেছি, এটা হচ্ছে মূলত পয়েন্টার। ইমুলেশন এটা আমাদের জানার দরকার নাই, যাদের আগ্রহ আছে তারা একটু দেখতে পারেন, ঠিক আছে? এটা মূলত হচ্ছে গিয়ে অখণ্ড পূর্ণ সংখ্যা। এরপরে যুক্তিমূলক যে ডাটা, এগুলো আমরা হচ্ছে প্রোগ্রামিং এর এই ক্ষেত্রে করছি, ওই যে ট্রু ফলস, ইয়েস নো, তারপরে 0 1, এই যে ব্যাপারগুলো ছিল এগুলো যুক্তিমূলক, ঠিক আছে? অর্থাৎ 2 বা ততোধিক ডাটার মধ্যে তুলনা যখন আসবে, বড় ছোট, সত্য মিথ্যা, হ্যাঁ না, সেগুলো হচ্ছে যুক্তিমূলক ডাটা। এরপরে হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ। তো আমরা সরাসরি এইটা দেখি, এটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ। এটা দেখলে মোটামুটি এই যে যার এখানে লেখা আছে এটা এই গ্রাফ আকারে দেওয়া আছে। তো এখানে ডেটা স্ট্রাকচারকে 2টা ভাগে ভাগ করছে, একটা প্রিমিটিভ আর একটা নন প্রিমিটিভ। তো এর মধ্যে প্রিমিটিভ যেগুলো আমাদের ম্যাক্সিমাম পরিচিত, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি কাজ করছি এগুলো নিয়ে। যেগুলো নন প্রিমিটিভ এটা আমাদের অপরিচিত, লিনিয়ার ডাটা আর নন লিনিয়ার ডাটা। লিনিয়ার ডাটা কি, যেটা হচ্ছে সাজানো আর কি, ক্রম অনুযায়ী সাজানো থাকে,
সেগুলো হচ্ছে গিয়ে লিনিয়ার। আর নন লিনিয়ার কি, যেটা হচ্ছে এলোমেলো বা ওইরকম ক্রম অনুসারে সাজানো থাকে না, ওগুলো হচ্ছে আপনার নন লিনিয়ার। এর মধ্যে দেখেন অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউই, ট্রি আর গ্রাফ, এই যে নামগুলো দেখতেছেন, আমরা পরবর্তী অধ্যায়ে যেগুলো যাব এই জিনিসগুলাই দেখবেন যে ম্যাক্সিমাম জায়গা আছে। ঠিক আছে, এগুলো সূত্র বা গ্রাফ, ট্রি, এগুলা নিয়ে আমরা কাজ করতে, ট্রির অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন আছে। তো এখন আসি, স্যার এই বুলিয়ানটা কি? বুলিয়ানে আমরা এই যে এখানে এটাই করলাম না, ট্রু ফলস ইয়েস নো, তো যেগুলো মিথ্যা। লজিক্যাল, এগুলা হচ্ছে বুলিয়ান, সত্য মিথ্যা, যেটা ট্রু ফলস। আচ্ছা, এরপরে হচ্ছে নন লিনিয়ারের কথা যেটা বললাম, অর্থাৎ আমাদের অপরিচিত ছিল হচ্ছে এই যে নন প্রিমিটিভের মধ্যে লিনিয়ার আর নন লিনিয়ার। তো এখানে হচ্ছে লিনিয়ার ডাটা, এখানে সংজ্ঞা যেটা বলতেছে হচ্ছে পর্যায়ক্রমিক ভিত্তিক যেগুলো সাজানো যায় সেটা হচ্ছে লিনিয়ার ডাটা। এখানে এই যে অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউই, এখন এই যে জিনিসগুলো দেখতেছেন যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার কয়টা আছে, এই নামগুলা সবই মুখস্থ করতে হয় এবং এর সংজ্ঞা এবং উদাহরণও মুখস্থ করতে হয়। এই প্রত্যেকটার চারটারই, প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো অ্যারে সম্পর্কে আমরা একটা আলোচনা করছি যে একই টাইপের ডাটা হবে এবং দেখতে কেমন হবে, অর্থাৎ এই যে এখানে যেটা আঁকালাম, এই যে এটা, ওইটারই ডিটেলস হচ্ছে এখানে দেয়া আছে। এই যে দেখেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে এইখানে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, অর্থাৎ আমরা প্রথম, এই জন্য আমি বলতেছিলাম যে প্রথমে পাইথন দেওয়াটা আপনাদের উচিত হয় নাই। আপনাদের সিলেবাসে সি প্রোগ্রামিংটা দিলে পারে এই যে এইগুলা দেখবেন যে সির সাথে আপনার সামঞ্জস্য রেখে বোঝানো হয়েছে। এমন না যে পাইথনে নাই, এগুলা আছে, কিন্তু এই এই সাবজেক্টগুলা বা যে বই লেখা হয়েছে এগুলা হচ্ছে সির সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। ওটা খুব বেশি একটা প্যারা দিবে না। যেমন দেখেন, এখানে ইন্টিজার টাইপের ডাটা আমি হচ্ছে ডিক্লেয়ার করছি, এরপরে অ্যারে নাম দিতে হবে, অ্যারের নাম, এরপরে হচ্ছে অ্যারের সাইজ কত, অর্থাৎ ইন্ডেক্স যেগুলো হবে সেগুলা, এখানে 3 দেখেন এখানে, অর্থাৎ লেন্থ যেটা 1 2 3, এখানে হচ্ছে যে পজিশন 0, এটা 1, এটা 2, এরকম। তো অ্যারের আবার হচ্ছে প্রকার আছে, কয় প্রকার, হচ্ছে গিয়ে 1D 2D বা হচ্ছে অর্থাৎ এই যে 2D 3D, অর্থাৎ একমাত্রিক আর বহুমাত্রিক। বহুমাত্রিকের মধ্যে এই যে 2D 3D পড়ে। একমাত্রিকের সংজ্ঞা কি, একটা মাত্র কলাম থাকবে বা একটা রো থাকবে, সেগুলা হচ্ছে গিয়ে এগুলা দেখতে এরকম। দ্বিমাত্রিক কি, একাধিক কলাম একাধিক রো থাকবে, এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক হচ্ছে গিয়ে অ্যারের মধ্যে, অ্যারে যেগুলা আর কি। তো যাই হোক, এগুলা যদি আমাদের প্রয়োজন হয় কখনো তখন আমরা দেখবো। আপাতত আমরা জানতেছি যে কি কি আছে অ্যারের মধ্যে। এরপর লিংক লিস্ট দেখেন, এই যে চিত্র দেখেন এটা ইম্পর্টেন্ট, এই লিংক লিস্ট বোঝার জন্য এটা দেখেন। তো লিংক লিস্ট হচ্ছে অ্যারের মতোই একটা জিনিস যেখানে আমি হচ্ছে ডাটা রাখতে পারবো, কিন্তু এই লিংক লিস্টের সুবিধা হচ্ছে আমার এই যে দেখেন কথা, মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে ইনফরমেশন থাকবে, ইনফরমেশন থাকবে যে এই যে লিংক যেটা দেখতেছেন এটা কত নাম্বার, মানে এর পরে যে নোটগুলা থাকবে এর সাথে কোনটা, অর্থাৎ এইটার পরে কোনটা আসবে, বোঝা গেছে? অর্থাৎ শুরু হয়েছে, এটা হচ্ছে গিয়ে শুরু, আর এখানে হচ্ছে নাল, যেটা মানে এখানে কিছু নাই বা শেষ, এরপরে আর কিছু নাই। তো এখানে আমি হচ্ছে গিয়ে আমার এখানে 1 আছে, এই 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 ঘরে যে থাকবে এখানে হচ্ছে গিয়ে আমার ইনফরমেশন থাকবে যে আমি কত নাম্বার নোট আমি ব্যবহার করব। কথার কথা যে আমি 2 এ না যেয়ে কত এই 3 এ যাব, তাহলে হচ্ছে আমার এখানে ইনফরমেশন থাকবে 3 নাম্বার ঘরটা কোথায় আছে, এই ইনফরমেশনটা এখানে থাকবে, এরকম পর্যায়ক্রমে এরকম আছে। অর্থাৎ এখানে ইনফরমেশন আছে 2, এটা হচ্ছে কত নাম্বার এসের সাথে নোটের সাথে লিংক আছে, এই ইনফরমেশনটা এখানে থাকবে। এটা এরকম এই চিত্রটা লিংক লিস্টের কোশ্চেন আসলে এই চিত্রটা আঁকাইতে হবে, এবং অ্যারের যেটা দেখলেন ওই চিত্র ওই রকম আঁকাইলে পারে নাম্বারগুলো মোটামুটি ভালো পাওয়া যায়। আচ্ছা, এরপরে স্ট্যাক যেগুলো আসে, স্ট্যাকের খুব ভালো একটা উদাহরণ এই যে বই দেখেন, এখানে একটা টার্ম আছে হচ্ছে লিফো। লিফোর ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এর মানে কি দাঁড়ায়, যে শেষে যে প্রবেশ করবে সে হচ্ছে গিয়ে প্রথমে বের হবে।
স্ট্যাক যখনই আমার নাম শুনবো আমার মাথায় আসতে হবে হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, বা আমাদের যে পরবর্তীতে যে প্রবলেমগুলো এগুলো খুব ইজিলি সলভ হবে। স্ট্যাক কথা শুনলে আমার মাথায় আসা লাগবে লিফো, LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট। এটা চিন্তা করেন, আমি একটা টেবিলে বই যদি রাখি, ধরেন 15-20টা বই এক একটা কলাম আকারে আমি রাখতেছি, তো একটা বইয়ের উপর আর একটা বই কন্টিনিউয়াসলি আমি রাখতেছি। এটাও বাদ দেন, বইও যদি বাদ দেন তাহলে পরে আপনি ওই যে চীনামাটির প্লেট ধরেন, একটা চীনামাটির প্লেট মনে করেন যে 20-30টা চীনামাটির প্লেট আপনার সাজানো আছে, একটার উপর একটা একটার উপর একটা। তো এখন আমি চাচ্ছি যে এই যে লাস্টের আগে যে চীনামাটির প্লেটটা আছে এটা আমি বের করব। তাহলে কি আমার বের করা সহজ হবে নাকি খুব কষ্ট হবে, ঝামেলা হবে না? আমি যদি প্রথম একদম শেষের যে চীনামাটির প্লেটটা আমি রাখছি, কোথাও বইয়ের ক্ষেত্রে আসেন, আমি যদি এই বইটা আমি যদি বের করতে চাই তাহলে পরে আমি খুব ইজিলি বের করতে পারবো না, যেটা আমি এইটার করব। আপনি হয়তো বলতে পারেন যে আমি এই যে সাইড থেকে এরকম বের করে নিতে পারি, তো কথার কথা যে আমার সাইড থেকে বের করার অপশন নাই, এরপরে আরো কলাম আছে এবং জায়গা নাই মনে করেন, তো সেই ক্ষেত্রে মনে করেন যে সাইড থেকে বের করার অপশন নাই। তো এই বইয়ের ক্ষেত্রে কি হবে যে আমার একদম শেষে যে বইটা রাখছি ওইটা প্রথমে বের হবে, এটা হচ্ছে গিয়ে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যে আসবে সে প্রথমে বের হবে। এটা মূলত হচ্ছে গিয়ে স্ট্যাক, ঠিক আছে। এরপরে হচ্ছে কিউই, যেটা কিউইর মুখস্থ মানে বা মনে রাখার হচ্ছে গিয়ে কি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে প্রবেশ করবে সে প্রথমেই বের হয়ে যাবে লাইন থেকে। যেমন বাসের লাইনের কথা যদি চিন্তা করেন, বাসের লাইন বা হচ্ছে ব্যাংকে আমরা টাকা তোলা বা জমা দেওয়ার জন্য যে লাইনটা ব্যবহার করি, ওইটা দেখবেন একদম প্রথমে যে ঢোকে এ আগে সার্ভিস পায় বা বাসে আগে প্রবেশ করতে পারে, ঠিক আছে। কথার কথা এই টাকা তুলতে গেছে, কাজ শেষ এই হচ্ছে বের হয়ে যাবে, এরকম পর্যায়ক্রমে একদম শেষে যে যাবে সে হচ্ছে গিয়ে একদম শেষে বের হবে। অর্থাৎ কথা, এটার মেন কথা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে ঢুকলে প্রথমে বের হবে। আর স্ট্যাক যেটা সেটা হচ্ছে গিয়ে শেষে, মানে শেষে যে আসবে সে প্রথমে বের হবে, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে স্ট্যাক আর কিউ এর মধ্যে যে পার্থক্য বা যে জিনিস আমরা কি বুঝতে পারছি, এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি, বোঝা গেছে স্যার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে স্ট্যাকের ক্ষেত্রে এখানে বই দিয়ে বোঝানো হয়েছে, এটা ডেটার কথা চিন্তা করেন, ঠিক আছে। আর এই যে কিউই এটাও ডেটার কথা চিন্তা করেন। তো এখানে আমার মনে করেন যে আমার এই স্ট্যাক দেখতে হয় যে এরকম হয়। আচ্ছা পরে আস্তে আস্তে পরে আসবো, আপাতত এইটুকু ধারণা রাখেন। তাহলে আমরা হচ্ছে কি স্ট্যাক ফার্স্ট ইন ফার্স্ট আউট, সরি, স্ট্যাক হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট লিফো, আর হচ্ছে কিউই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই দুইটা আপাতত মাথায় রাখেন। এরপর নন লিনিয়ার যেটা, এটা হচ্ছে গ্রাফ আর ট্রি, দুইটা আছে। ট্রির যে ব্যাপারে আলোচনা, এটা হচ্ছে সহজভাবে বলতে গেলে এইরকম আঁকানো যায়। আচ্ছা, এই যে চিত্রটা দেখলেন এটা হচ্ছে একটা ট্রির চিত্র, আমরা যেটা ডেটা স্ট্রাকচারে পড়তেছি। আমরা স্বাভাবিকভাবেই যে গাছগুলো আমাদের রিয়েল লাইফে দেখি সেগুলো হচ্ছে গিয়ে একটা মূল থাকবে, কাণ্ড থাকবে, তারপরে হচ্ছে শাখা পোশাখা থাকবে, পাতা থাকবে। কিন্তু আমরা সেই গাছটা হচ্ছে কি শেকড় নিচের দিকে থাকে। আমাদের এই ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে এই গাছের শেকড় যেটা অর্থাৎ রুট যেটাকে বলে সেটা একদম উপরে থাকে, এটাকে রুট নোড বলে, ঠিক আছে। এইটার রুট নোড বলে, আবার প্যারেন্ট নোড, এটা রুট নোড বলে। তারপর এর থেকে দুইটা চাইল্ড বের হবে, ঠিক আছে, একে চাইল্ড নোড বলে। এই যে এই দুইটা চাইল্ড নোড, এইটার থেকে আবার দুইটা চাইল্ড যখন বের হবে এটা হচ্ছে তখন প্যারেন্ট নোড হবে, ঠিক আছে।
আর এই যে শেষে যে একদম শেষে যেগুলো দেখতেছেন এগুলো লিফ বলে, অর্থাৎ পাতা, মানে অর্থাৎ আপনার এই ট্রির সাথে সামঞ্জস্য রেখে এগুলা, এগুলো আমরা যখন অ্যালগোরিদম পার্টে যাব আরো পরবর্তী অধ্যায়গুলো, এগুলো খুব ডিটেলস দিয়ে আমরা এগুলা নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল কিছু টার্মের করব, ঠিক আছে? তো ট্রি আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই ট্রি সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। তো এটুকু যেটুকু বললাম এগুলো মাথায় থাকলেই হবে, বইয়ের ভাষায় কিছু দেখলে পরে হয়। এরপরে গ্রাফ। গ্রাফ তো আমরা মোটামুটি সবাই জানি বা চিনি। গ্রাফ কি? গ্রাফের এইখানে সংজ্ঞা হচ্ছে গিয়ে গ্রাফের দুইটা জিনিস থাকবে এখানে, একটা হচ্ছে নোড বা ভার্টেক্স আর একটা এজ। আপনারা এই যে গোল যে দেখতেছেন এগুলা হচ্ছে নোড বা ভার্টেক্স বলে, এবং দুইটা নোড যে লাইন দিয়ে সংযুক্ত হয়েছে এগুলাকে এজ বলে। তো আমার এরকম মাঝে মাঝে কোশ্চেন আসে যে এরকম একটা চিত্র দেয়, এখানে নোড কয়টা আছে, এজ কয়টা আছে। এখানে নোডের সংখ্যা দেখেন এরা নিজেরাই মার্কিং করছে, 0 1 2 3 4, অর্থাৎ টোটাল 5টা হচ্ছে কি আমার নোড আছে। আর এজ আছে কয়টা? এজ আছে হচ্ছে কি 1টা 2টা 3টা 4টা 5 6 7, অর্থাৎ টোটাল 7টা এজ আছে। তাহলে নোড আর এজ সম্পর্কে আমরা জানতে পারলাম। এর আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, আমাদের আপাতত জানার দরকার নাই, একটু পড়ার উদ্দেশ্যে জানলেন। ডিরেক্টেড, আনডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড যেগুলা হচ্ছে কি আপনার এই যে এরকম তীর চিহ্ন দেওয়া আছে কোথা থেকে কোথায় যাচ্ছে, তারপর ওয়েটেড যেগুলো এই যে মানগুলো দেওয়া আছে, যেগুলো মান দেওয়া নাই এরকম আর কি ডিটেলস, ওগুলো আমরা আমাদের খুব বেশি দরকার নাই, আমরা মোটামুটি গ্রাফ কাকে বলে এটা জানলে হয়। আচ্ছা, যতটুকুই বললাম বুঝতে কি কারো কোনো ঝামেলা আছে? বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আচ্ছা, কে স্যার 1 নাম্বার মাহবুব। মাহবুব 3 নাম্বার 4 নাম্বার 4, 5 নাম্বার 5 নাম্বার 7 8 14 নাম্বার 8 14 এগারো 11। আর কেউ কি আছেন? স্যার 19 নাম্বার 23 19 23 স্যার 24 নাম্বার 24। আর কেউ আছেন? স্যার 12 রোমান আফরোজ 12। স্যার 22 আমিনুল ইসলাম 22। ওটা কি বাদ গেল আর? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডেটা অপারেশন। আমরা তো ডেটার বিভিন্ন স্ট্রাকচার বা গঠন সম্পর্কে জানতে পারলাম। এখন এই ডেটাগুলা আমরা কি করব, কি কি কাজ আছে? একটা হচ্ছে গিয়ে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলেটিং। এর মধ্যে এই তিনটা আমরা পরিচিত: সার্চিং, ইনসার্ট, ডিলেট। অর্থাৎ আপনি খুঁজবেন, কোনো ডাটা তথ্য দিবেন, আর হচ্ছে গিয়ে তথ্য মুছে ফেলবেন। ট্রাভার্সিং কি? ট্রাভার্সিং এর ক্ষেত্রে এই যে ট্রি আর হচ্ছে গিয়ে গ্রাফের ক্ষেত্রে ট্রাভার্সিং হয়, অর্থাৎ আমি হচ্ছে গিয়ে এই নোডে আমি যাব, এই রুট নোড থেকে আমি এই রুট নোডে যাব, আমি এই রকম এইরকম এইরকম যাব, এই যে কাজটা হলো এটাকে হচ্ছে ট্রাভার্সিং বলে, ঠিক আছে? ট্রাভার্স করা। তো এখানে সংজ্ঞা আছে, এগুলা দেখে নিতে হবে। আচ্ছা, সর্টিং আর মার্জিং। এখানে সর্টিং আমরা তো পরিচিত, যে ডেটার মানে ক্রম অনুসারে সাজানোকে সর্টিং বলে। মার্জিং কি? দুইটা ভিন্ন ফাইলের রেকর্ডকে একত্রিত করার কথা। তাহলে পরে আমরা মার্জ যে ব্যাপারটা, এটা আমাদের হচ্ছে গিয়ে ডেটাবেজে লাগে। যখন দুইটা টেবিল আমরা একটা টেবিলে পরিণত করব তখন হচ্ছে এই মার্জ করা লাগে, ঠিক আছে? অর্থাৎ দুইটা তথ্যকে এক জায়গায় আমি রাখলাম, এটা হচ্ছে মার্জ।
আর সর্ট হচ্ছে কি সাজানো, ক্রম অনুসারে, হয়তো ঊর্ধ্বক্রম হইতে পারে, নয় নিম্নক্রম হইতে পারে। তো এই যে ব্যাপারগুলা আছে এগুলা মুখস্থ করে ফেলতে হবে। এখানে আসলে এই অধ্যায়ে আপনারা এখন যত সময় দিবেন পরবর্তী জিনিসগুলা মানে অন্তত মনে থাকবে যে এই টার্মগুলা আছে বা নাম শুনছি, নতুন একদম নতুন টপিক এরকম মনে হবে না, ঠিক আছে? এবং এই যে সর্টিং, তারপরে মার্জিং, তারপরে যে ট্রাভার্সিং, ইনসার্ট, ডিলেট, এইগুলা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কাজ করব। তো আমি এই নামগুলাই বা না জানি বা কি কাজ করে এই সম্পর্কে যদি আমার বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যে বুঝতে পারবো না বা বুঝতে সমস্যা হবে। তো আপনাদের কাজ হবে এই যে যতটুকুই আলোচনা করা হলো এইগুলা একটু বইয়ের ভাষা দিয়ে বা আপনারা যেখান থেকেই পড়েন না কেন ওইটা নোট করে ফেলবেন। কথার কথা এখানে ট্রির সংজ্ঞা আপনাদের পছন্দ হলো না, তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে আহ, খুঁজে বের করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যাতে মানে কষ্ট দুইবার করা না লাগে। কথার কথা এখন পড়ার ক্ষেত্রে বা ক্লাস টেস্টের আগে আপনি হচ্ছে কি কষ্ট করে খুঁজে বের করলেন, পড়ার পরে ওইখানে আবার শেষ, কোথায় কোন জায়গা থেকে পড়ছেন আর মনে নাই। এখন পরীক্ষার আগে রাত্রে বা পরীক্ষার আগের দিনে যে রিভাইজ দিবেন তখন যদি ওইটা না পান নতুন জিনিস কিন্তু আবার পড়তে যেয়ে কষ্ট হয় বা ঝামেলার সম্মুখীন হওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো এক জায়গার একটা নোট খাতা বানায় ওইখানে এই যে জিনিসগুলা বই থেকে না অন্য জায়গা থেকে অন্য সোর্স থেকে কালেক্ট করেন সেগুলো ওইখানে রাখা ভালো। আচ্ছা, তো আমরা প্রথম অধ্যায়ের শেষ করা হয়ে গেল। তো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের কিন্তু পড়তে হবে। এখানে ডেটা কি, ইনফরমেশন কি, এই সংজ্ঞা এটাগুলো কি দাগানোর প্রয়োজন আছে? এগুলো তো মাস্ট পড়তে হবে বা মাস্ট জানা একটা টপিক। স্ট্রিং টাইপের ডাটা এগুলো কিন্তু আমাদের প্রোগ্রাম যা করছি তা কিন্তু আমাদের এগুলো পরিচিত। এই যে এই টাইপের ইনভার্টেড কমার মধ্যে আমরা কিন্তু এক একটা নাম নিছি লাস্টের দিকে যে প্রোগ্রামগুলো আমরা করছি, যে হচ্ছে লাইন ওয়ানের মধ্যে আমি হচ্ছে গিয়ে কয়েকটা নাম নিছি, নাম যেগুলো নিছি বা ওই যে প্রিন্ট এফ এর মধ্যে যে তথ্যগুলো আমরা নিছি মানে প্রিন্ট করছি ওগুলো ইনভার্টেড কমার মধ্যে রাখছি, ঠিক আছে? তো এর মধ্যে অ্যারে কত প্রকার এগুলো জানতে হয়, লজিক্যাল ডাটা কি, অ্যারে কাকে বলে, এই যে দেখেন যেটা বলতেছিলাম লিনিয়ার ডাটা স্ট্রাকচারের উদাহরণ, আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচারের চারটা দেখছিলাম তাই না? লিংক লিস্ট, স্ট্যাক, কিউই, একটা কি যেন ছিল। তো এগুলা জানা রাখা লাগবে। তো ডাটা স্ট্রাকচারের অপারেশনগুলো কি কি আছে, 6টা অপারেশন, এর মধ্যে চারটা আহ, চারটা তিনটা একদম জানা, সেটা হচ্ছে ডিলেট, সার্চ আর ইনসার্ট। এর মধ্যে সর্টিং মোটামুটি পরিচিত, মার্জ পরিচিত হওয়ার কথা, ট্রাভার্সিংটা নতুন। যদি মন দিয়ে 3-4 মিনিট পড়েন দেখবেন যে 6টা নাম মুখস্থ রাখতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ট্রি সম্পর্কে যেটা ওটা হচ্ছে খুব ভালো করে জানতে হবে। ডেটা ইনফরমেশনের মধ্যে মৌলিক পার্থক্য, অর্থাৎ ডেটা এবং ইনফরমেশনের যে সংজ্ঞা আছে এটা জানলে মৌলিক পার্থক্য জানা যায়। ভেরিয়েবল কনস্ট্যান্ট যারা প্রোগ্রাম করছেন এটার জানার কথা, এটা আর দাগালাম না। এখানে কনস্ট্যান্টের সংজ্ঞাটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই যে এখানে ক্যারেক্টার তারপর পূর্ণ সংখ্যা এইগুলা যখন সংজ্ঞা আসবে তখন কিন্তু এই যে মেমোরিতে কত বাইট জায়গা দখল করে এটা লিখলে নাম্বারটা আর কি ভালো আসবে। এই যে এই এই দুইটা টপিক
যেটা লাস্টে বললাম এটা হচ্ছে কি লিফো আর হচ্ছে ফিফো, এটা কোনটা কোনটার সাথে হতো, স্ট্যাক লিফো আর হচ্ছে কিউই ফিফো। আমরা এই যে এখানে যে চিত্রটা আঁকাইছে আমরা পরবর্তীতে এই চিত্রর মতো করে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, অর্থাৎ আমরা যে অপারেশনগুলো দেখলাম বলে নাম শুনলাম, এই যে এখানে ট্রাভার্সিং, সর্টিং, ডিলেটিং, আমার কোশ্চিনটা হবে কেমন যে আমি হচ্ছে কি স্ট্যাক থেকে একটা ডাটা আমি ডিলিট করব, কোন প্রসেসে আমি ডিলিট করব বা কোন প্রসেসে আমি ইনপুট দিব বা সার্চ করব, এগুলাই আমরা পরবর্তী অধ্যায়তে শিখব। ঠিক আছে, তাহলে পরে আমার স্ট্যাক কি কিউই কি এটা যদি আমি না জানি তাহলে কিন্তু তখন মানে অর্থাৎ বেসিকে আপনাদের ঝামেলা হবে। ঠিক আছে, অর্থাৎ কথার কথা যে আমার প্রবলেম এইরকম একটা দিল, আমার এই যে 2 নম্বর ডাটা আমি ডিলিট করতে চাচ্ছি, তো 2 নম্বর ডাটা ডিলিট করার প্রসেসটা কি, এই প্রসেসটা আমরা পরবর্তীতে শিখব। তো এই যে এগুলা তো মাস্ট পড়তে হবে। ডেটা ইনফরমেশনের মধ্যে যে পার্থক্য এটা আমি দেখালাম না, এটা আপনারা কিন্তু প্রথম আহ, যে সাবজেক্টটা ছিল কম্পিউটার ফান্ডামেন্টাল ওইটা পারার কথা, এটা একটু পড়বেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, লিস্ট আর অ্যারের মধ্যে পার্থক্য। শুধু 3টা না, আপনারা আরো মিনিমাম 2টা এখানে পার্থক্য অ্যাড করবেন, নেট থেকে হোক বা যেখান থেকে হোক। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়ে যে যে টপিকগুলো আমরা আলোচনা করলাম, কারো কি কোনো বুঝতে সমস্যা আছে বা এরকম কি মনে হয়েছে যে পড়লেও আমরা মানে কষ্ট হবে বুঝতে? না স্যার, ইনশাল্লাহ পারবো। প্রথম অধ্যায় যেহেতু আমাদের থিওরি বেস, এটা আসলে মুখস্থই করতে হয় বেশি বা জানতে হয়। এখানে কিন্তু হচ্ছে গিয়ে ওই বুঝে মুখস্থ করার যে ব্যাপারটা এখানে আছে, যে জিনিসগুলা কি, যেমন হচ্ছে স্ট্যাক, কিউই, অ্যারে বা আদার্স যে জিনিসগুলা ছিল এগুলো হচ্ছে বুঝে যদি পড়েন তাহলে পরে ইজিলি মানে লিখে আসতে পারবেন। তো এই জন্য আহ, আমার মনে হয় যে এখানে যে উদাহরণগুলো দেওয়া ছিল, আমরা যেগুলোই দেখলাম সেগুলো ম্যাক্সিমাম কিন্তু উদাহরণ দেওয়া ছিল, যেমন স্ট্যাক, কিউই, অ্যারে, লিংক লিস্ট চিত্র সহকারে কিন্তু ছিল। আমি বলতেছি না যে হচ্ছে আপনার স্ট্যাক আর কিউইর যে চিত্র আছে ওইগুলো আঁকাইতে হবে, এরকম না। অ্যারের যে চিত্র আছে ওই যে বক্স আকারের ওই রকম লিংক লিস্ট ওগুলো আঁকানো যায়, কিন্তু এই যে বইয়ের যে ছবি উপরে তাক তাক ওইগুলো কিন্তু আঁকানোর দরকার নাই। ঠিক আছে, তো আপনাদের কাজ হবে হচ্ছে গিয়ে দিনের পড়া দিনে কিন্তু শেষ করেন, না হলে পরে কিন্তু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এই যে 2 তারিখে পরীক্ষা আছে, আমি আজকে গ্রুপে নোটিশ আকারে দিব যে 2 তারিখে আপনার পাইথনের উপর পরীক্ষা, সবাই মোটামুটি যে 1 সপ্তাহ সময় আছে এর মধ্যে এই সাবজেক্টটা গুছায় নেন। ঠিক আছে, আর আপনাদের পরীক্ষা কবে কেউ কি জানতে পারছেন, কবে হবে? অফিসে কি কারোর সাথে কোনো কথা হয়েছে রিসেন্টলি? তো হয়নি, কিছু জানাবে তুমি, কিছু জানাই নাই তো। অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য আপনাদের কোনো যায় নাই তাই না? মানে ফর্ম ফিল আপ কবে হবে বা কি অবস্থা এই সম্পর্কে আপনাদের কোনো নোটিশ তো দেয় নাই। না স্যার, রেজিস্ট্রেশনের জন্য কোনো নোটিশ দেয় নাই, ওটা ওনারাই করবে, তবে নোটিশ দিয়েছে দেখলাম রেজিস্ট্রেশনের জন্য।
রেজিস্ট্রেশনের জন্য মানে নোটিশটা কেমন, মানে কি বলছে ওখানে? ওখানে তারিখ দেওয়া আছে যে কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, এটা কয়- তো প্রতিষ্ঠান করবে। হ্যাঁ মানে কয় তারিখের মধ্যে করতে হবে ওটা? এটা কত তারিখ দেখলাম, 28 তারিখ দেখলাম মনে হয়, মনে নাই আমার, খুঁজতে হবে। এই মাসের 28 নাকি সামনের মাসের? এই মাসেই দেখার কথা, এত ও আচ্ছা আচ্ছা, পরে তো বুঝতে পারছি। আমি খুঁজে পাচ্ছি, গ্রুপে দিয়ে দিব না নোটিশটা। আচ্ছা আচ্ছা, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে এই নোটিশটা দেওয়ার হয়তো মানে কিছুদিনের পরেই আপনার পরীক্ষার ডেট দেওয়ার সম্ভাবনা থাকে, এরকম শুনছিলাম। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের পরীক্ষার খুব বেশি হয়তো দেরি নেই, 1-1.5 মাসের মধ্যে হয়তো পরীক্ষার ডেট দিয়ে দেবে। তো আপনারা আসলে এর মধ্যে নিজেদের গুছায় নেন, হ্যাঁ? যে সময় পাবো আমরা, যদি পরীক্ষার ডেট কথার কথা যদি দিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা আরো দ্রুত পড়াশোনা করব। আমরা কিন্তু এখন রিল্যাক্সের সাথে শেষ করতেছি, কিন্তু যদি ডেট দেয় তখন কিন্তু আমরা তাড়াহুড়ো করে শেষ করব। তো সেই জন্য আপনাদের দিনের পর দিনে শেষ করবেন এবং প্রিভিয়াস যে সাবজেক্টগুলোর দুর্বলতা আছে ওইখানে ওইটুকু নিয়ে কাজ করেন। যারা পড়েন নাই বা পরীক্ষা দেন নাই, ক্লাস টেস্ট দেন নাই, তারা হচ্ছে প্রথম 2টা সাবজেক্ট যেটা শেষ হয়েছে ওইটা কিন্তু এর মধ্যে শেষ করে নিয়েন, না হলে কিন্তু আসলে কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। তো যাই হোক, তাহলে আগামী বুধবারে আপনাদের আবার ক্লাস, ইনশাআল্লাহ তাহলে দেখা হবে। স্যার প্রথম সেমিস্টারের পরীক্ষা কি মাসে হইতে পারে? এখন আমি এরকম শুনছিলাম যে আপনাদের যদি রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ যেটাই বলেন না কেন, এটার যদি ডেট দেয় তাহলে শীঘ্রই পরীক্ষার দেওয়ার সম্ভাবনা, ডেট দেওয়ার সম্ভাবনা থাকে, বা মোটামুটি একটা ধারণা করা যাইতে পারে। তাতে আমি খুব স্পষ্ট করে বলতে পারতেছি না, তবে মনে হয় 1-1.5 মাসের মধ্যে হয়তো পরীক্ষার ডেট দিয়ে দেওয়ার কথা। আপনারা মানে আরো স্পষ্ট জানার জন্য ওই অফিসে ফোন দিয়ে একটু জেনে নিতে পারেন যে পরীক্ষা কবে হতে পারে, কবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, তাহলে আগামী বুধবারে আবার দেখা হচ্ছে। ইনশাল্লাহ ভালো থাকবেন স্যার, তাহলে বের হলাম। আল্লাহ ঠিক হাফেজ। আছে, আল্লাহ